এক মিনিট, আমি আপনাকে ভিডিও কল করছি। কাল রাতে সিফাতের সাহায্যে ঈশানকে কিডন্যাপ করা হয়েছিল। যদিও নুহা মন থেকে তা চায়নি, তবুও এই পথ বেছে নিতে বাধ্য হয়েছে। ভয় দেখাতে গেলে এতটুকু করতেই হতো। যদিও টর্চারের কাজটা সিফাত করেছিল, তবুও নুহার নিজেরই খারাপ লেগেছিল এসব করতে। কিন্তু শেহনাজ মীরের মতো মানুষের মন কাঁপানোর জন্য এর চেয়ে ভালো উপায় আর ছিল না। ঈশান চেয়ারের সঙ্গে শক্ত করে বাঁধা, শরীর রক্তাক্ত, চোখে যন্ত্রণা আর অভিমান। নুহা, তুমিও? আমি ভাবতেও পারিনি তুমি এমন কিছু করতে পারবে, তাও আমার সঙ্গে। নুহা এক মুহূর্তের জন্য দমে গেল, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিল। আমি দুঃখিত, তবে আমার কাছে আর কোনো উপায় ছিল না। ঈশানের চোখে অসহায় ক্ষোভ। তুমি জানো না তুমি কি করেছো? কাল রাতে আমি কোথা থেকে আসছিলাম সেটাও তো জানো না। মনে হয় বাড়ির কোনো খোঁজ খবর রাখোনি। আহির ভাই প্রচণ্ড অসুস্থ, হাসপাতালে ভর্তি করা হয়েছে। কথাটা শোনার পর নুহার বুকের ভেতর কেমন যেন মোচড় দিয়ে উঠল, কিন্তু সে মুহূর্তেই নিজেকে সংযত করল। আহিরের পাশে তার পুরো পরিবার আছে, কিন্তু আমাকে তো একাই সব সামলাতে হবে। তাই আপাতত ওনার কথা ভাবছি না আমি। সিফাত মুখ টিপে হেসে বলল, গুড, না ভাবাই উচিত। অমন ঢ্যাঁড়স। কিন্তু নুহার রাগী দৃষ্টি পড়তেই সিফাত চুপ করে গেল। আপনি ফুপিকে কল করুন। সিফাত মুচকি হাসল, তারপর মুখ গম্ভীর করে বলল, সত্যি কথার ভাত নেই। যাই হোক, জো হুকুম ম্যাডাম। সিফাত ফোন করতেই ফোনের স্ক্রিনে ঈশানের রক্তাক্ত চেহারা দেখে শেহনাজ মীর আঁতকে উঠল। নুহা, এসব কি করছো? তুমি এতটা নিচে নামতে পারলে? শেহনাজ মীরের কথা শেষ হওয়ার আগে সিফাত একটা লাঠি তুলে ঈশানের গায়ে সজোরে আঘাত করল। ঈশানের যন্ত্রণায় গোঙানো কণ্ঠ বাতাসে কেঁপে উঠল। শেহনাজ মীর এবার সত্যি ভয় পেয়ে গেল। কি চাও তুমি? এতটা জঘন্য কাজ কেন করছো? নুহার ঠোঁটে ঠান্ডা হাসি ফুটল। এখন তো শুধু মরছি, প্রয়োজনে একেবারে শেষ করে ফেলতে পারি। তারপর এটাকে সাজিয়ে দেবো একদম নিখুঁত একটা দুর্ঘটনা হিসেবে। এসব তো আপনারাই শিখিয়েছেন, তাই না? সন্ধ্যার আবছা আলো তখনও ঘরে লেগে আছে। জানালার পর্দা দুলছে হালকা বাতাসে। ফোনের ওপাশ থেকে ভেসে আসা আতঙ্কিত কণ্ঠ নুহার ঠান্ডা হৃদয়ে কোনো রেখাপাত করছিল না। নুহা সিফাতের দিকে তাকিয়ে বলল, সিফাত, বলুন তো, কোন অ্যাক্সিডেন্টটা সবচেয়ে ভালো হবে? সিফাত ঠোঁটের কোণে রহস্যময় হাসি এনে বলল, একটা গাড়ি দুর্ঘটনা, তবে গাড়িটা পুরোপুরি পুড়ে যাবে, লাশের চিহ্ন থাকবে না। না হয় 10 তলার উপর থেকে ফেলে দেওয়া যেতে পারে। পরে গার্লফ্রেন্ডের সঙ্গে ঝগড়া করে আত্মহত্যা করেছে বলে চালিয়ে দেব। নুহা দাঁতে দাঁত চেপে বলল। আপনি সব সময় অতিরিক্ত কথা কেন বলেন? শেহনাজ মীরের কণ্ঠ এবার কেঁপে উঠল। তুমি কি চাও? নুহা ধীরে ধীরে বলল, ওই ভিডিওটা আমার হাতে তুলে দিন। আপনি তো তাতে নেই, তাহলে কিসের ভয় আপনার? আমি কথা দিচ্ছি কাউকে বলবো না যে আমাকে অপহরণ করেছিলেন আপনি। তবে যদি আপনি না দেন, তাও নিজের ভাইকে বাঁচাতে চান, তাহলে ঈশানের এই অবস্থা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি যা বলছি তা করতে আমার একটুও দেরি হবে না। সিফাত পাশ থেকে হেসে বলল, চিন্তা করবেন না ফুফি, নুহা না পারলে আমি আছি। আমি এসব কাজে এক্সপার্ট। শেহনাজ মীর হতভম্ব হয়ে বললেন। তুই কে? সিফাত ভ্রু নাচিয়ে বলল, নিজের পরিচয় তো দেইনি। আমি সিফাত, বাবার নাম তমাল উদ্দিন, বয়স 24। এখনও বিয়ে করিনি, তবে ইচ্ছে আছে আপনার মতন সুন্দর কাউকে পেলেই। নুহার ধৈর্যের বাঁধ ভাঙতে চলল, এক প্রকার ধমক দিয়ে বলল, আপনি চুপ করবেন? এখনই ভিডিও পাঠান, তাহলেই ঈশানকে ছেড়ে দেবো। আর নয়তো বুঝতেই পারছেন আমাকে এই নিচু কাজ করতে আপনারাই বাধ্য করেছেন। আমার দেয়ালে পিঠ ঠেকে গেছে। সিফাত লাঠিটা নিয়ে আবারও ঈশানের দিকে এগিয়ে গেল। শেহনাজ মীরের চোখ জলে ভরে উঠল। আমি দিচ্ছি, শুধু ঈশানকে আর কষ্ট দিও না। আমি জন্মের পর থেকে ওর গায়ে একটা আঁচড়ও লাগতে দিইনি। আমার একমাত্র জীবনের অবলম্বনও। চাইলে আমি থানায় গিয়েও স্বীকার করে নেব, না হলে আমি চলে আসছি। আমাকে মেরে ফেলো, তাও প্লিজ ওকে ছেড়ে দাও। ওকে আঘাত করো না। একটু পর ফোনের স্ক্রিনে ভিডিও আসতেই নুহা সেটি ওপেন করে ঈশানের সামনে ধরল। এবার নিশ্চয়ই আর আমার প্রতি আপনার কোনো অভিযোগ নেই। তারপর এক মুহূর্ত থেমে নিস্তেজ কণ্ঠে বলল, তাও আমি আপনার কাছে ক্ষমা চাইছি। এই সব কিছুতে আপনার কোনো দোষ ছিল না, কিন্তু আমার কাছে আর কোনো উপায় ছিল না। আম সরি, পারলে মাফ করে দেবেন।
আর না করতে পারলেও না হয় রাগ পুষে রাখবেন। সিফাত ওনাকে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন। সিফাত একটু আমতা আমতা করে বলল, দেখুন নুহা, আমি আপনার কাছে ক্ষমা চাইছি, কিন্তু ওনাকে এখন বাড়িতে দেওয়ার কোনো দরকার নেই। ওনাকে হাসপাতালে দিলেই ভালো হয়। নুহা আর কিছু না বলে দরজার দিকে এগিয়ে গেল। সিফাতও তার পেছন পেছন হাঁটতে হাঁটতে বলল, শাহনাজ মীরের শাস্তিটা কি সত্যি মাফ করে দেবেন? নুহা থমকে দাঁড়িয়ে বলল, নিজের প্রাণের চেয়েও প্রিয় ছেলের চোখে ঘৃণা দেখার চেয়ে বড় শাস্তি আর কিছুই হতে পারে না। আমি জানি উনি ঈশানকে কতটা ভালোবাসেন। উনি অত্যন্ত খারাপ মানুষ, এটা সত্যি, কিন্তু ঈশান শেহনাজ মীরের সম্পূর্ণ বিপরীত। উনি কথা বলতে বলতে নুহা হঠাৎ মাথায় হাত দিয়ে থেমে গেল। তার শরীর যেন কাঁপতে শুরু করলো, পায়ের নিচের মাটি টলমল করে উঠল। নুহা, আপনি ঠিক আছেন? নুহা আর কোনো উত্তর দিল না। ধপ করে মাটিতে লুটিয়ে পড়তেই যাচ্ছিল। সিফাত এক প্রকার ঝাঁপিয়ে পড়ে নুহাকে কোনো মতে ধরে ফেলল। নুহা, নুহা, চোখ খুলুন, কি হয়েছে আপনার নুহা? হাসপাতালে সাদা চাদরে মোড়া বিছানায় ধীরে ধীরে চোখ মেলল নুহা। চারপাশটা একরকম ঝাপসা, মাথাটা ভারী মনে হলো। একটু পর বুঝতে পারল তার হাতে স্লাইন চলছে। হাসপাতালের পরিচিত গন্ধ নাকে আসতেই মনে পড়ে গেল সে অজ্ঞান হয়ে গিয়েছিল। সামনে তাকিয়ে দেখল সিফাত নার্সের সঙ্গে কথা বলছে। নুহাকে জেগে উঠতে দেখে সে দ্রুত এগিয়ে এলো, সাথে নার্সও। নার্স হাসি মুখে বলল, এই তো আপনার স্ত্রী জ্ঞান পেয়েছে। আপনি অযথায় তো চিন্তা করছিলেন। নুহা বিস্মিত চোখে তাকিয়ে বলল। উনি আমার স্বামী নন। নার্স একটু অপ্রস্তুত হয়ে গেল। ও সরি, আমার ভুল হয়ে গেছে। আপনার স্যালাইন শেষ হলে আপনি যেতে পারেন, তবে আপনার শরীর খুবই দুর্বল হয়ে পড়েছে। অতিরিক্ত দুশ্চিন্তা, খাওয়া দাওয়া অনিয়মের কারণে আপনার মাথা ঘুরে গিয়েছে। এমনটা আর করবেন না। এই সময়ে আরও সাবধানে থাকা দরকার। নুহার কপালে ভাঁজ পড়ল। আপনার কথা ঠিক বুঝতে পারলাম না। এই সময় বলতে? নার্স একগালে হাসি দিয়ে বলল, আপনি জানেন না, ডাক্তার বলল আপনি প্রেগনেন্ট, আপনি মা হতে চলেছেন। আমি তো ওনাকে এটাই বলেছিলাম। অভিনন্দন আপনাকে। এই বলে নার্স বেরিয়ে গেল। কিন্তু তার বলার কথাগুলো যেন নুহার চারপাশে বাতাসের মতো ঘুরপাক খেতে লাগলো। আমি মা হব? শরীরটা হঠাৎ শিহরিত হয়ে উঠল। বুকের ভেতর কোথাও যেন একটা মিষ্টি উষ্ণতা ছড়িয়ে পড়ল। ধীরে ধীরে এক অদ্ভুত আবেগে মনটা ভরে উঠল। আনন্দ, বিস্ময়, ভয় সব মিলিয়ে এক রঙিন ঘূর্ণির মতো মনে হচ্ছিল মুহূর্তটা। চোখের কোণে চিকচিক করে উঠল অশ্রুবিন্দু। এক অজানা অনুভূতির বিস্ফোরণ হলো মনে, যার নাম হয়তো ভালোবাসা, হয়তো মাতৃত্বের প্রথম স্পর্শ। ঠোঁটের কোণে আস্তে আস্তে এক অজানা হাসির আভা ফুটে উঠল। সিফাত উচ্ছ্বসিত কণ্ঠে বলল, এটা সত্যি দারুণ খবর। আপনি কি ভাবছেন? নুহা দ্রুত চোখের পানি মুছে নিল। আমার ফোনটা কোথায়? আমাকে দিন, আমি একটা কল করতে চাই। সিফাত একটু অবাক হলেও পকেট থেকে ফোন বের করে নুহার হাতে দিল। নুহা দ্রুত কারো নাম্বার ডায়াল করল। আর ওপাশ থেকে রিসিভ হতেই হ্যালো আহির। গাড়ি আস্তে আস্তে থামল সিলেটের মালনী ছড়া চা বাগানের পথের ধারে। দূরের পাহাড়ের চূড়া মেঘের স্নিগ্ধ চাদরে ঢাকা। সারি সারি সবুজ চা গাছ স্নিগ্ধ বাতাসে দোল খাচ্ছে। পাতার মাঝে মৃদু শীষ দিয়ে বাতাস বয়ে যাচ্ছে। কোথাও কোথাও শ্রমিকরা ছোট ঝুড়ি হাতে চায়ের পাতা সংগ্রহ করছে। বাতাসে ভেসে আসছে তাজা চায়ের পাতার সুবাস। মাটির সোদা গন্ধ মিশে এক অপরূপ অনুভূতি সৃষ্টি করছে। গাড়ির ভেতরে বসে ছোট্ট নূর ঘুম ঘুম চোখে হাত মুছে আহিরের দিকে তাকালো। কালো ফ্রকের ভেতর তার ছোট্ট শরীরটা মায়াবী লাগছে। মাথার দুপাশে গোছানো ঝুঁটিগুলো যেন এক ছোট্ট আদরে পড়ি। নূর জানালার বাইরে তাকিয়ে ক্লান্ত গলায় বলল, চলে এসেছি। আহির হাসি মুখে তার মাথায় হাত বুলিয়ে বলল, হ্যাঁ মাম্মা, আমরা চলে এসেছি। এরপর নূরকে কোলে তুলে গাড়ি থেকে নামিয়ে দিল। মাটিতে পা পড়তেই নূর বিস্ময়ে বড় বড় চোখ করে পাহাড়ের দিকে তাকিয়ে থাকলো। চারপাশে সবুজের সমুদ্র, দূরে নীলচে পাহাড়ের কোলে ছড়িয়ে থাকা সাদা মেঘের স্তূপ, বাতাসে ভাসতে থাকা চায়ের পাতার মিষ্টি ঘ্রাণ সবকিছু যেন তাকে মোহিত করে দিল। নূর অবাক হয়ে বলল, এসব কত সুন্দর গো পাপ্পা। একেবারে আজ কি যেন বলে, ধুর ভালো লাগে না, ভুলে গেছি। আহির মৃদু হাসল। আশ্চর্য মাম্মা। নূর কপাল কুঁচকে বলল, আশ্চর্য। আহির নূরের হাত ধরে বলল, চলো মাম্মা, আমরা ওদিকে যাই।
নূর তখনও অপলক দৃষ্টিতে পাহাড়ের দিকে তাকিয়ে, তার ছোট্ট চোখে বিস্ময়, মুগ্ধতা আর ভালো লাগার এক মিশ্র অনুভূতি খেলা করছিল। যেন এই প্রথম সে প্রকৃতির এত নিখুঁত সৌন্দর্য দেখল। আহির মালিনী ছড়ায় কোম্পানির কাজে এসেছে। সেখানকার ম্যানেজারও তার সহকারী তাকে দেখা মাত্রই এগিয়ে এলো। ম্যানেজার হাসি মুখে হাত বাড়িয়ে বললেন, হ্যালো মিস্টার আহির। আহির সঙ্গতভাবে প্রতি উত্তর দিল। হ্যালো, সরি একটু লেট করে ফেললাম। আপনারা অলরেডি চলে এসছেন? নূর আহিরের হাত ধরে বলল। পাপা, আহির 1 মিনিট থেমে নূরের সামনে বসে জানতে চাইল। কি হয়েছে মাম্মা, কোনো সমস্যা? নূর পাহাড়ের দিকে ইশারা করে বলল। আমি ওই দিকে যেতে চাই। আহির শান্তভাবে বলল। পাপ্পার কাজ শেষ হলে আমরা পরে ঘুরতে যাব, ঠিক আছে? এখন পাপ্পাকে কাজে যেতে হবে, এসো। নূর খুনু মুখে বলল। না, আমি এখনই যাব। আহির একটু নরম গলায় বলল। মামা দেখো। তখন ম্যানেজার বলল। মিস্টার আহির, ও যখন ঘুরতে চাইছে তখন ঘুরুক, ছোট মানুষ। আমাদের কাজের মাঝে শুধু শুধু বোর হবে। আমি বরং এখানকার আমার একজন পরিচিত লোককে ডেকে দিচ্ছি, ওকে দেখে রাখবে। আহির একটু ভেবে বলল। কিন্তু ম্যানেজার একজন লোক ডাকলেন, একটু বয়স্ক। রহিম, মামনিকে একটু বাগান ঘুরে দেখাও। ঘোরা শেষ আমার কাছে পৌঁছে দিও। আর আমরা তো এই পাশেই থাকবো। আহির কিছুটা চিন্তিত হয়ে বলল। ঠিক আছে, তবে সাবধানে, ওকে এক মুহূর্ত একা ছাড়বেন না। মাম্মা, তুমি কিন্তু কোনো দুষ্টুমি করবে না, কেমন? দাদু যা বলবে শুনবে, ঠিক আছে? নূর মিষ্টি করে হাসল। ঠিক আছে পাপ্পা, তুমি তো জানো নূর অলওয়েজ গুড গার্ল, তাই না? রহিম নূরকে নিয়ে হাঁটতে শুরু করলো। নূর চারপাশে তাকিয়ে অবাক হচ্ছিল। কিছুক্ষণ হাঁটার পর হঠাৎ ক্লান্ত হয়ে মাটিতে বসে পড়ল। রহিম অবাক হয়ে বলল। কি হলো মামুনি, মাটিতে বসলে? নূর একটু ক্ষুণ্ণ হয়ে বলল। আপনি তো দেখি খুব বোকা দাদু। এত হাঁটার পর নূর তো কেন কি যেন বলি, ভুলে গেছি। রহিম নূরের মাথায় হাত দিয়ে জিজ্ঞেস করল। ক্লান্ত? নূর মাথা নেড়ে বলল। হ্যাঁ, ক্লান্ত হয়ে গেছি, আমি পানি খাবো। কিন্তু পানিটা তো সাথে আনেনি। তুমি বরং চলো, তোমার আব্বুর কাছে গিয়ে সেখান থেকে পানি খাবো। নূর একটু বিরক্ত হয়ে বলল। না, আমি হাঁটতে পারছি না। দাদু, আপনি গিয়ে নিয়ে আসুন না, আমি এখানে আলো থাকতে চাই। রহিম খানিকটা চিন্তা করে বলল। তোমাকে এখানে একা রেখে যাওয়া যাবে না, বরং তুমি আমার পিঠে চড়ো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। নূর মাথায় হাত দিয়ে বলল। উফ, আপনি কত বোকা। আপনার কি আমার পাপার মতো শক্তি আছে? এত দূর আমাকে কিভাবে নিয়ে যাবেন? আপনি যান, আমি এখানেই বসে থাকবো, কোথাও যাব না। রহিম হাসি মুখে বলল। তাহলে তুমি কিন্তু কোথাও যাবে না, আমি এক্ষুনি পানি নিয়ে আসছি। নূর শীতলভাবে বলল। ওকে। রহিম চলে গেল। নূর বসে বসে চারপাশে তাকিয়ে দেখছিল। হঠাৎ একটি প্রজাপতি তার হাঁটুর উপর এসে বসল। নূর মুগ্ধ হয়ে বলল। এটা তো বাটারফ্লাই, কি সুন্দর তুমি। কত সুন্দর তোমার পাখা, কালো আর ইয়েলো। এরপর নূর আক্ষেপ করে বলল। মনটাই খারাপ হয়ে গেল। যদি তোমার মতো উঠতে পারতাম তাহলে কত জায়গায় উড়ে উড়ে চলে যেতাম, মাম্মাকেও খুঁজে পেতাম। তুমি কত জায়গায় যাও, তুমি কি জানো আমার মাম্মাম কোথায়? তুমি যদি আমার মাম্মার কাছে নিয়ে যাও তাহলে আমি তোমাকে সবচেয়ে ফেভারিট টলটা দিয়ে দিব। বলো, দিও? নূর হাত বাড়ালেই প্রজাপতিটি ভয় পেয়ে উড়ে গেল। নূর হতাশ হয়ে উঠে দাঁড়ালো, দুটি হাত কোমরে রেখে বলল। এই এই কোথায় যাচ্ছ তুমি? দাঁড়াও না। তোমার কি ডল ফেভারিট না? না হয় অন্য কিছু নিতে পারো, শোনো না। নূর প্রজাপতির পিছু পিছু ছুটতে শুরু করলো। সিলেটের সবুজে ঘেরা পাহাড়ি এলাকার এক কোণে দাঁড়িয়ে আছে দোতলা বাড়িটি, যেন প্রকৃতির সাথে মিশে থাকা এক শান্তির আশ্রয়। লাল টালির ছাদ, সাদা রঙের দেয়াল আর চারপাশে বাহারি ফুলের বাগান একে দিয়েছে মনোরম সৌন্দর্য। প্রথম তলায় প্রশস্ত বারান্দা, যেখানে কাঠের মোড়া আর দোলনা রাখা।
সাদা কালো পাথরের মোজাইক করা মেঝে, কাঠের পাল্লাওয়ালা জানালা আর পুরনো দিনের টঙের তৈরি দরজাগুলো গাড়ির বাড়ির ঐতিহ্যের ছাপ বহন করে। দোতলায় উঠতে সিঁড়িটি বাঁক নিয়ে উপরে উঠেছে। রেলিংয়ে লোহার কারুকাজ খোদাই করা। উপরে উঠলেই দেখা যায় একটি বড় খোলা বারান্দা, যেখান থেকে দূরের চা বাগান আর পাহাড়ের সবুজ দৃশ্য চোখে পড়ে। নুহা দাঁড়িয়ে আছে বারান্দার রেলিং ধরে, তার খোলা চুল বাতাসে আলতো করে উঠছে, চোখ দুটি হারিয়ে গেছে দূরের নৈসর্গিক দৃশ্যের গভীরে। এমনটা সে প্রায় করে যখনই মনটা ব্যস্ত হয়। পাশে সিফাত নীরব কিন্তু উপস্থিত, এক হাত পকেটে রেখে গা এলিয়ে দাঁড়িয়ে আছে। মাঝে মাঝে এক পলক নুহার দিকে তাকাচ্ছে। 5টি বছর পেরিয়ে গেছে। সেই রাতের পর থেকে অনেক কিছু বদলেছে। রূপমীরের শাস্তির ব্যবস্থা করতে পারলেও তা নুহাকে অনেক কিছু হারাতে বাধ্য করেছে। কিন্তু হারানোর মাঝে কিছু প্রাপ্তি থাকে, যা জীবনকে এগিয়ে যেতে সাহস জুগিয়েছে। সেদিন যখন নুহা উপলব্ধি করেছিল যে তার সিদ্ধান্ত আবার ভুল, তখন সে ঠিক করে নিয়েছিল যে এই শহর এবং তার মানুষগুলোকে ছেড়ে চলে যাবে, নতুন কিছু শুরুর পথে পা রাখবে, যেখানে আর কোনো ভালোবাসা তাকে ঠকাবে না, আর কোনো বেদনা তাকে আঘাত করবে না। তবে সে একা আসেনি, তার সাথে ছিল তার জীবনের একমাত্র প্রাপ্তি, তার এবং আহিরের ভালোবাসার সেই অংশ, যে অংশ তাকে শূন্যতার মধ্যে নতুন আশা এবং জীবন শক্তি দিয়েছে। সিফাত একটু হেসে বলল, কিন্তু এত বছর তো পার হয়ে গেছে নুহা। এখন যদি আপনি আমাদের বাড়িতে যান তাতে কিছু পরিবর্তন হবে। আসলে আম্মু আব্বু চাইছিল আরুষিকে দেখতে। আপনার সেই হাদা, মানে আমি বলতে চাইছি আপনার স্বামীকে আপনার জন্য এত বছর বিয়ে না করেই অপেক্ষা করছে। আর দেখা হওয়ার পরে তো চান্সই নেই। আমাদের বাড়ির দূরত্ব অনেক। নুহা মুস্কি হাসল, তার চোখে এক ধরনের নিষ্কুলসতা। তবুও আমি ওইখানে আর কখনো পা রাখতে চাই না। ওই শহর আমায় যতটা দিয়েছে তার থেকে অনেক বেশি কেড়ে নিয়েছে আমার কাছ থেকে। একবার পা রেখে জীবনে অনেক কিছু হারানোর পর আবারও সেই একই ভুল করতে চাই না আমি। এখানে সুখে আছি আমি। সিফাত কিছুটা অবাক হয়ে প্রশ্ন করল, তবে আপনার বোন, তাকে নিয়ে আপনার কি মত? আপনি তো জানেন ও ভালো আছে, তার স্বামী, সংসার, বাচ্চা সব কিছু নিয়ে সুখী। আমি চাই ও আরও ভালো থাকুক। আর আপনি তো আমাকে খবরগুলো দিয়েছেন, এখন আবার বলবেন না মিথ্যে বলেছেন। সিফাত হাসল। পাগল নাকি আপনাকে মিথ্যা বলবো? তর্ক করে আপনার সাথে আমি কখনো জিতেছি বলে মনে পড়ছে না। বাদ দিন সেসব, আমাকে যেতে হবে। আমার জান কোথায়? সকাল থেকে তাকে দেখছি না। নুহা হেসে বলল, আমি সকালে যখন গেলাম ও তো ঘুমোচ্ছিল তখন। ফিরে এসে দেখেছি আমি নানুর সাথে কোথাও একটা গেছে মনে হয়। নানি, আপনি কি আরুষিকে দেখেছেন? মরিয়ম বেগম উঠোনে বসে আপন মনে চুল আঁচড়ে নিচ্ছিলেন। রোদের কোমল আলো আর বাতাসে ভেসে বেড়াচ্ছিল কাঁচা নারকেলের তেলের মিষ্টি গন্ধ। বয়সের ছাপ পড়লেও তার মুখবয়বে এক ধরনের প্রশান্তি ছোঁয়া। নুহার প্রশ্ন শুনিয়ে তিনি কিছুক্ষণ চুল আঁচড়ানোর কাজ বন্ধ করে তারপর ধীরে ধীরে মুখ তুলে তাকালেন। মরিয়ম বেগম শান্ত স্বরে বললেন, একটু আগেও তো এখানে ছিল, ঘুম থেকে উঠে তোর কথাই জিজ্ঞাসা করেছিল। জানি না এইটুকুর ভিতরে কোথায় গেল, নানুর সাথে হয়তো গিয়েছে। মরিয়ম বেগম এবং আজনাফ শেখ সিফাতের নানি ও নানা সিলেটের মালিনীছড়ার চা বাগানের সাথে নিবিড় সম্পর্ক রাখেন। সিফাত ছোট থেকেই তাদের কাছে থাকে। এই সুন্দর পাহাড়ি অঞ্চলের পরিবেশ তাকে ভীষণভাবে মুগ্ধ করে। নুহা এখন আরুষিকে নিয়ে মরিয়ম বেগম ও আজনাফ শেখের সাথে বসবাস করছে। সেই ঝড় বৃষ্টির রাতে নুহার মনে হয়েছিল সে কি আবারও কোনো ভুল করছে। একাকিত্ব, কষ্ট, অনিশ্চয়তা সবকিছু তাকে চারদিক থেকে গ্রাস করছিল। সে যেন এক দিকভ্রান্ত নাবিক, বুঝতে পারছিল না কোন দিকে বা তার তীরে ফেরার পথ। ঠিক সেই মুহূর্তে সিফাত তার কাছে এসেছিল। ভয় পাবেন না, আপনি একা নন, আমি আপনার পাশে আছি আর থাকবো। সিফাত বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিল, কিন্তু সেদিন নুহা সেই হাত ধরেনি। তবু কোনো এক অদৃশ্য টানে সে সিফাতের সঙ্গে যেতে রাজি হয়েছিল। নুহা কখনো সিফাতের কাছে কিছু আশা করেনি, বরং কখনো কখনো অবহেলা করেছে, কখনো রূঢ় কথায় আঘাত দিয়েছে, আবার কখনো ছোটোখাটো রাগ অভিমান দিয়ে দূরে সরানোর চেষ্টা করেছে।
তবুও সিফাত তার প্রতিশ্রুতি ভঙ্গ করেনি। সে কখনো নুহাকে একা ছাড়েনি, কখনো মুখ ফিরিয়ে নেয়নি। আজও সে একইভাবে প্রতিশ্রুতি রক্ষা করে চলেছে। মরিয়ম বেগমের কথা শুনে নুহা ও সিফাত একে অপরের দিকে একবার তাকালো, তারপর একসঙ্গে ধীরে ধীরে নিচে নেমে এলো। ওকে নিয়ে আমি কি করব বলুন তো? আপনাদের আশকারায় পেয়ে পেয়ে ও মাথায় উঠে গেছে একদম। এত বারণ করা সত্ত্বেও যখন তখন এদিক ওদিক চলে যায়। ঠিক তখনই আজনাব শেখ বাড়িতে ঢুকলেন, তার চোখে এক ধরনের চিন্তা। নুহামা, তাড়াতাড়ি দেখো, নানু আজকে আবার চা বাগানে চলে গেছে। আমাকে জাফর বলল সে ওকে চা বাগানে দেখেছে, তবে ধরতে পারেনি তার আগেই কোথায় লুকিয়ে গেছে। এ মেয়েটা আমার একটা কথাও যদি শোনে। মরিয়ম বেগম চিন্তিতভাবে বললেন, কি করবে বলতো? ওর ছোট মনের বিশ্বাস চা বাগানে এত লোক আসে, হয়তো একদিন ওর বাবা আসবে। আমাদের কথা তো তুই শুনলি না? ওইটুকু ছোট বাচ্চা তো ওর বাবাকে খুঁজবেই। আগে যদি নুহা মাথা নেড়ে বলল, নানু আমি জানি ওর বাবাকে কতটা খোঁজে, বারবার প্রশ্ন করে, কিন্তু আমি কিভাবে আপনাদের কথা শুনতাম বলুন তো? আমি যতই সবকিছু ছেড়ে আসি, সত্যি তো আহির আমার স্বামী, আরুষির বাবা। আর যা কিছুই হোক না কেন, আমি শুধু চেয়েছি আরুষি তার বাবার আসল পরিচয়ে বড় হোক। আর সিফাতকে আমি শুধু আমার একজন ভালো বন্ধু হিসেবে দেখি। আমার মনে হয় উনিও তাই। আপনারা আমাকে আরুষিকে যতটা ভালোবাসা দিয়েছেন তা আমাদের জন্য অনেক। আর আরুষির জন্যেও আমি একাই যথেষ্ট। আস্তে আস্তে ও বুঝে যাবে, আমি বরং ওকে খুঁজে নিয়ে আসি। বলেই নুহা চলে গেল। সিফাত কপালে চিন্তার রেখা ফুটিয়ে মরিয়ম বেগমের দিকে একটু রাগী চোখে তাকালো। এই যে বুড়ি, তোমাকে কতবার বলেছি এইসব কথা ওনাকে বলবে না? আমি তোমাকে কখন বলেছি আমি নুহাকে বিয়ে করব, আরুষির বাবা হতে চাই? মরিয়ম বেগম একটু হাসলেন। তোর কি মনে হয় আমি তো কি বুঝি না? জানি তো তুমি আমাকে খুব ভালো বোঝো, তবে যতদিন উনি না বুঝে ততদিন তুমিও বোঝার চেষ্টা করো না, বুঝলে? আর যদি উনি না বুঝে তাতে আমার কিছু যায় আসে না। পৃথিবীতে কি সুন্দর মেয়ের অভাব পড়েছে, আমি বললে এখন মেয়ের লাইন লেগে যাবে। মরিয়ম বেগম মুচকি হেসে বললেন, আচ্ছা, তোর যায় আসে না তাই না? বয়স তো কম হলো না, তো বিয়ে করছিস না কেন? লাইন লাগা, আমিও একটু দেখি। সারা জীবন ওনার বন্ধু আর আরুষির আঙ্কেল হয়ে থাকবে তুমি? সিফাত এক সেকেন্ড থেমে উত্তর দিল, তুমি কি বলতে চাইছো? আমি কি বুড়ো হয়ে গেছি? সময় হলে ঠিকই বিয়ে করব। আর আমার জানের অহংকার হয়ে থাকলে আমার কোনো অসুবিধা নেই, বুঝলে তুমি? আমার দেরি হয়ে যাচ্ছে, আমি যাচ্ছি। মরিয়ম বেগম স্নেহপূর্ণ কটাক্ষ দিয়ে বললেন, তোকে কতদিন বলেছি যাচ্ছি বলবি না। নাটকও ভালো শিখেছিস, ভালো হলি না তুই। সিফাত হাসতে হাসতে মরিয়ম বেগমের গালে একটুখানি চুমু দিয়ে বেরিয়ে গেল। আমিও এখন এর শেষ দেখে ছাড়বো, দেখিস। তোর মাকে বলেছি এবার যেন সঙ্গে বউ না নিয়ে তোকে এখানে না পাঠায়, শয়তান ছেলে। নূরের ছোট্ট মুখটায় ভার হয়েছিল, দু চোখে বিষাদের ছায়া। প্রজাপতিটা যে হারিয়ে গেছে তা তার শিশু মনে গভীর রেখাপাত করেছে। কিন্তু হঠাৎ নুহাকে দেখে সে থমকে গেল, যেন বিশ্বাসই করতে পারছিল না নিজের চোখকে। দু হাত দিয়ে চোখ মুছে আবার তাকালো নিশ্চিত হওয়ার জন্য। পরক্ষণে আনন্দে তার ছোট্ট চোখ দুটো জল করে উঠল। নূর ক্ষীণস্বরে ফিসফিসিয়ে উঠল, মাম্মা। নুহা একটু কঠিন গলায় বলল, ওখানেই দাঁড়িয়ে থাকো, নইলে কিন্তু খুব খারাপ হবে। মাম্মা কিন্তু ভীষণ রেগে আছে। কিন্তু শাসনের ভয়কে উপেক্ষা করে নূর মুহূর্তেই ছুটে এসে নুহাকে শক্ত করে জড়িয়ে ধরল। এতটাই জোরে ধরল যেন একটু আলগা হলেই নুহা আবার হারিয়ে যাবে। নুহা কিছুটা অবাক হয়ে গেল। এতটা উষ্ণতা, এতটা আকুলতা সে অনুমান করেনি। নূর ধীম স্বরে বলল, মাম্মা, এটা কি সত্যি তুমি? নূরের কণ্ঠে ছিল এক অপার বিস্ময়, বিশ্বাস আর অবিশ্বাসের দোলাচলে দুলে থাকা ছোট্ট হৃদয়ের চঞ্চলতা। যেন কতদিন ধরে সে এই মুহূর্তটার স্বপ্ন দেখে এসেছে, কিন্তু বাস্তবে পাবার আশা করেনি। নুহা নরম গলায় বলল, তুমি আমাকে না বলে আবার চলে এসেছো, আর এখন আবার আদর দেখাচ্ছ যাতে আমি রাগ করতে না পারি, তাই তো? নূর কিছু না বলে শুধু তাকিয়ে থাকলো মায়ের দিকে। সে অনেকবার বাবার কাছে মাম্মার গল্প শুনেছে, ছবিতে দেখেছে, কল্পনায় অসংখ্যবার মাম্মাকে জড়িয়ে ধরেছে, কিন্তু ঘুম ভাঙলেই মাম্মা হারিয়ে যেত। কতবার খুঁজেছে, কতবার ডাক দিয়েছে, কিন্তু পায়নি। আজ কি তবে সেই স্বপ্ন সত্যি? নুহা নূরের হাতটা ধরে বলল, এক্ষুনি বাড়ি চলো। তবে শুনে রাখো, আজ তোমাকে একটা শাস্তি পেতেই হবে। আজ দুপুরে তুমি একা একা খাবে, মাম্মাম কিন্তু গালে তুলে খাওয়াবে না তোমায়।
নূর কোনো উত্তর না দিয়ে ধীরে ধীরে মুখ তুলে নুহার গালে একটা নরম চুমু দিল, যেন সে নিশ্চিত হতে চাইল এটা কোনো স্বপ্ন নয়। তারপর আবার শক্ত করে জড়িয়ে ধরল যাতে তার মামা আর কখনো হারিয়ে না যায়। মামা, আমাকে তোমার সাথে নিয়ে যাবে? নুহা অবাক হয়ে বলল, হ্যাঁ, কেন? তুমি কি এখনো এখানে থাকতে চাও? নূর একটু ইতস্তত করে বলল। কিন্তু পাপ্পা। নুহা একটু থমকে গেল। অনেক কিছু বলার ছিল, অনেক প্রশ্নের উত্তর ছিল, কিন্তু শুধু আলতো করে নূরের কপালে একটা চুমু দিল। অতীতের অনেক কিছুই হয়তো তার বোঝার বয়স হয়নি, তবে ভবিষ্যতে সেই সব বুঝতে পারবে। তারপর ধীরে ধীরে বলল, পাপা চলে আসবে, এখন চলো। এই বলে নূরকে কোলে তুলে নিয়ে হাঁটতে শুরু করলো। দূরের গাছপালার আড়ালে একটা ছোট্ট ছায়ামূর্তি দুলছিল। আহিরের বুকের ভেতর যেন কিছু একটা কেঁপে উঠল। পায়ের তলায় শুকনো পাতাগুলো মচমচ করে উঠল, আর তাতেই ছোট্ট অবয়বটি আরও স্পষ্ট হয়ে উঠল। আহির এক মুহূর্ত দেরি না করে দৌড়ে গিয়ে হাঁটু গেড়ে বসল। ছোট্ট দেহটাকে শক্ত করে জড়িয়ে ধরল বুকের সঙ্গে, যেন আর এক মুহূর্ত দেরি হলে সব কিছুই মুছে যাবে। উত্তেজনায় ঠোঁট কেঁপে উঠল। কপালে, গালে, হাতে অগণিত চুমু এঁকে দিয়ে তাড়াতাড়ি বলল, কোথায় চলে গেছিলে মাম্মা? এইভাবে একা একা কেন এসছো? জানো পাপ্পা কত ভয় পেয়েছিল, আর একটু হলেই তো পাপ্পার জীবনটা চলে যেত। ছোট্ট মেয়েটি বিস্মিত চোখে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল। আহিরের কণ্ঠে ভয়, উদ্বেগ, ভালোবাসার যে ঝড় বয়ে গেল, সে যেন তা বোঝার চেষ্টা করল। তারপর নিষ্পৃহ স্বরে বলল, তুমি ভয় পেয়েছিলে? এত বড় হয়ে কেউ ভয় পায়? আমাকে দেখো, আমি তো কত ছোট, তাও কাউকে ভয় পাই না। এখন তো কেউ ভয় পাই না। আহির এক মুহূর্তের জন্য থমকে গেল। তারপর হালকা হাসি ফুটে উঠল ঠোঁটের কোণে। মেয়েটিকে কোলে তুলে নিয়ে বলল, বাহ, আমার মা তো দেখি অনেক সাহসী হয়ে গেছে। কিন্তু নূর, আমাদের তো এখন ফিরতে হবে, তাই না? মেয়েটি মাথা ঝাঁকালো। তারপর আচমকাই কপট রাগে বলল, নামাও আমাকে। তুমি আমাকে কোলে কেন তুলেছো? দুষ্টু লোক, কোথায় নিয়ে যাবে আমাকে? নূর, মাম্মা, পাপা কিন্তু এবার রেগে যাচ্ছে। মেয়েটি চঞ্চল চোখে তাকিয়ে বলল, তুমি আমাকে জোর করে কোলে তুলেছো, আর নূর নূর বলে ডাকছো কেন? আমার নাম তো আরুষি। আহির হঠাৎ স্তব্ধ হয়ে গেল। একটু অবাক হয়ে মেয়েটির মুখের দিকে তাকালো। এক মুহূর্ত দেরি না করেই বলল, আরুষি, এটা কিভাবে সম্ভব? আর তুমি এই পোশাক কোথায় পেলে? আরুষি অবাক হয়ে বলল, এটা তো আঙ্কেল দিয়েছে, কিন্তু তুমি কে? আহিরের কপালে চিন্তার ভাঁজ পড়ল। তার কণ্ঠস্বরে এক ধরনের অদ্ভুত ভাবনা ফুটে উঠল। আঙ্কেল দিয়েছে? তাহলে নিশ্চয়ই ঈশান। কিন্তু তুমি কখন পোশাক বদলালে? পরে গিয়েছিল নাকি? নোনা লেগে গিয়েছিল? আরুষি মাথা নাড়ল, বোঝালো পড়ে যায়নি। আচ্ছা, আরুষি নিশ্চয়ই পাপার নামের সাথে মিল রেখে হয়েছে, তাই না? আহির আরুষির গালে একটা চুমু দিল। আমার প্রিন্সেস, আমি তোমার পাপ্পা, তুমি আমার মা। আর তুমি কি জানতে চাও পাপাকে এতটা বিচলিত করে তোমার মন ভরেনি যে আবার এসব করে পাপাকে চিন্তায় ফেলছ? আরুষি কিছুক্ষণ তার কথার অর্থ বোঝার চেষ্টা করল, তারপর বিস্ময়ের সুরে বলল, পাপা। আহির এক মুহূর্ত চোখ সরিয়ে নিয়ে মৃদু স্বরে বলল, হ্যাঁ, চলো আমরা এক্ষুনি বাড়ি ফিরব, অলরেডি অনেক সময় হয়ে গেছে। আহির ফোন বের করে সময় দেখল 11:30। এদিকে আরুষির চোখ তখন আটকে গেছে আহিরের ফোনের ওয়ালপেপারে, যেখানে এক পরিচিত মুখ। তার ছোট্ট কণ্ঠ বিস্ময়ে ভরে উঠল। আরে, এটা তো সত্যি মাম্মা। তার মানে এটা সত্যি আমার পাপা। আমি পাপাকে পেয়ে গেছি। আহির কিছুটা অবাক হয়ে বলল, কি হলো মাম্মা, কি ভাবছো? তোমার কোথাও আঘাত লাগেনি তো? আরুষি মাথা নেড়ে বলল, না। আহির আর কিছু না বলে আরুষিকে গাড়িতে বসিয়ে দিল। গাড়ির মধ্যে নীরবতা নেমে এলো। কিছুক্ষণ চুপ থেকে আরুষি আবার জিজ্ঞেস করল, আমরা কোথায় যাচ্ছি পাপা? আহির মৃদু হাসল। বাড়িতে। আরুষি একটু ভ্রুকুটি করল। কিন্তু মাম্মা। আহির বিষয়টি এড়িয়ে গিয়ে আরুষির হাতে একটা চকলেট ধরিয়ে দিয়ে ফোনে কার্টুন চালিয়ে বলল, এখন একটা কাজ করো, চিপসটা খাও আর কার্টুন দেখো। আমরা তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাব। বাড়িতে সবাই আছে, তোমার দাদুমণি, আঙ্কেল, ফুপি, চাচি, আম্মু সবাই তোমার জন্য অপেক্ষা করছে। আরুষি নিঃশব্দে আহিরের কথা শুনল। তার ছোট্ট হৃদয় আনন্দে ভরে উঠল। সে চুপচাপ বাইরে তাকিয়ে ভাবতে লাগলো। পাপা তো গাড়ি চালাচ্ছে,
এখন আর কিছু জিজ্ঞেস করব না। পাপা যখন বলেছে বাড়িতে এতজন অপেক্ষা করছে, তাহলে তো সত্যিই হবে। মাম্মা তো কখনো আমাকে নিয়ে যেতে চায় না। আজ আমি চুপি চুপি পাপার সাথে চলে যাব, পরে পাপাকে বলে মামাকেও নিয়ে যাব, অনেক মজা হবে। গাড়ির জানালায় প্রতিফলিত সন্ধ্যার আলো আরুষির চোখ যেন আরো উজ্জ্বল হয়ে উঠল। ছোট্ট বুকের ভেতর এক নতুন স্বপ্নের আলো জ্বলে উঠল। রাত গভীর, চারপাশ নিস্তব্ধ, শুধু দেয়ালের ঘড়ির কাঁটারগুলো টিকটিক শব্দে জানান দিচ্ছে সময়ের প্রবাহমানতা। নুহার গর্ভধারণে শেষের মাস চলছে। শরীরের ক্লান্তি যেন প্রতিটি শিরায় উপশিরায় জমে আছে। হঠাৎ ঘুম ভেঙে গেল তার। অস্বস্তিতে বিছানায় কাতরাতে লাগলো, গভীর নিঃশ্বাস নিতেও কেমন যেন কষ্ট হচ্ছিল। নুহা ধীরে ধীরে উঠে বসল। তার সামান্য নড়াচড়ায় পাশেই ঘুমতো আহিরেরও ঘুম ভেঙে গেল। চোখ কসলাতে কসলাতে উদ্বিগ্ন কণ্ঠে সে জিজ্ঞেস করল,